My dear student, আশা করি ভালো আছেন. In my last class, I discussed about use of pronoun, and today I am going to discuss the second one, that is demonstrative pronoun. In Bengali it is called নির্দেশক সর্বনাম. Demonstrative pronoun, নির্দেশক সর্বনাম. Please notice some examples before going to discuss this pronoun. I would like to discuss some example that will be helpful for you. First, we can see that this is my book. Here, this one is demonstrative pronoun because here this indicates my book. অর্থাৎ আমরা জানি যে সমস্ত প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন. এখানে দেখতে পাচ্ছি যে দিস কি করছে, মাই বুক, অর্থাৎ বুকটাকে ইন্ডিকেট করছে. সো দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন. আমরা ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল লক্ষ্য করব যে দিজ আর মাই পেন্স. হিয়ার পেন্স কি প্লুরাল, সো এখানে সাবজেক্ট হচ্ছে এই বাক্যের দিজ. সো এই দিজটা কি করছে যে এই মাই পেন্স অর্থাৎ পেন্স যে আছে পেনকে নির্দেশ করছে দিস. সো দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন. দেন থার্ড ওয়ান, দ্যাট ইজ ইয়োর বল. হিয়ার দ্যাট ইন্ডিকেটস দ্য বল. সো হিয়ার দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন. সো আমরা বুঝতে পারলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কী করে, সাধারণত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে. সো এখন আমরা দেখব আরও কিছু ব্যবহার. সো তোমরা একটু মনোযোগ দিবা, আশা করি তোমরা এগুলি বুঝলে তোমরা অবশ্যই উপকৃত হবে. বলা হচ্ছে যে নিকটের ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দিস বসে. আবারও বলছি আমি, নিকটের ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দিস সাধারণত সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হবে. এবং দেখো এখানে প্লুরাল আছে, THEAC, দিস. নিকটের যদি কোনো কিছু বহু বচনকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব. আমরা উদাহরণ দেখি যে দিস ইজ এ ল্যাপটপ. এখানে খেয়াল করো যে এই হয় একটি ল্যাপটপ. সো যখন ল্যাপটপটি কাছে থাকবে তখন আমরা দিস ব্যবহার করব. এবং এই ল্যাপটপ মানে কি, একটি ল্যাপটপ. সো এটা একটা সিঙ্গুলার নাউন, যার ফলে দিস কী করলো, এই ল্যাপটপ সিঙ্গুলার নাউনকে নির্দেশ করলো এবং এটা অবশ্যই কাছে. তোমরা আমার দিকে দেখো যে আমার কাছে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছ তোমরা. সো আমি যদি বলি যে এই ফোনটা আমার কাছে আছে, তাহলে কি হবে, দিস ইজ এ মোবাইল ফোন. এটাকে কখনোই বলা যাবে না দ্যাট ইজ এ মোবাইল ফোন, কারণ এটা খুবই কাছে, নিকটে. যার ফলে আমি বলবো দ্যাট ইজ কি, যার ফলে আমরা বলবো দিস ইজ এ মোবাইল ফোন. বাট ঠিক একইভাবে যদি কি হয় যে অনেকগুলো প্লুরাল কিছু আছে তোমার সামনে বস্তু এবং যেগুলি কাছে আছে, নিকটে, সেই ক্ষেত্রে প্লুরাল যদি হয় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দিস ব্যবহার করতে হবে. যেমন দিজ আর স্টোরি বুকস. তুমি পড়তে বসছো বা তোমার যে পড়ার টেবিল, সেই টেবিলে খুব সামনে আছে অনেকগুলো বই বা অনেকগুলো কলম বা আরও অন্যান্য কিছু, বাট কাছে, সেগুলি যদি বোঝাও অবশ্যই দিস ব্যবহার করতে হবে. যেমন বলা হচ্ছে দিজ আর স্টোরি বুকস. এখানে খেয়াল করো যে প্লুরাল, বুকস আছে, স্টোরি বুকস, যার ফলে দিস বসেছে এবং ভার্বটি কিন্তু প্লুরাল হয়েছে. তাহলে দিজ আর স্টোরি বুকস এখানে লেখা আছে প্লুরাল. তাহলে আমরা বুঝতে পারলাম যে দিজ এবং দিজ কাছের যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব, THIS, দিস. এবং কাছের যদি প্লুরাল বা বহু বচন কে বুঝায় সেক্ষেত্রে অবশ্যই আমরা দিস ব্যবহার করব, THEAC. আশা করি বুঝতে পেরেছ তোমরা. এরপরে আমি 2 নম্বরে যাচ্ছি. 2 নম্বরটা খেয়াল করো যে দূরের ব্যক্তি বা বস্তুকে বোঝাতে কি বসবে, দ্যাট অথবা দোস. দূরের ব্যক্তি বা বস্তুকে বোঝাতে দ্যাট এবং দোস. তাহলে কাছের ছিল কি, দিজ এবং দিজ, আর দূরে যদি হয় সেই ক্ষেত্রে দ্যাট
অথবা দোজ। যেমন তুমি রাস্তাতে যাচ্ছ, তো তোমার পরিচিত একজন রিলেটিভ তোমার বাসায় বেড়াতে আসছে, তাহলে রাস্তাতে যেতে তুমি তাকে বলবা যে ওই যে দেখো যে দ্যাট ইজ এ স্কুল, অর্থাৎ স্কুলটা একটু দূরে আছে, একটা পুকুর আছে দূরে, তাহলে তুমি কি বলবা দ্যাট ইজ এ পন্ড। ঠিক আছে। এছাড়া তুমি রাস্তাতে যাচ্ছ বা কোথাও বেড়াতে যাচ্ছ, তোমার সাথে একটি ছোট শিশু আছে, তাহলে শিশু যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া বা আপু বা আন্টি ওইটা কি, তখন তুমি কি বলবা? যদি ওটা দূরে হয় তাহলে কি বলবা? দ্যাট ইজ এ কার, কারণ একটি সিঙ্গুলার বোঝাচ্ছে। কার কি? একটি কার, এটি সিঙ্গুলার এবং দূরে অবস্থান করছে, যার ফলে অবশ্যই তোমাকে দ্যাট ইউজ করতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে। আবার ঠিক বিপরীতভাবে আমরা দেখি যে আরেকটি এক্সাম্পল এখানে আছে, দ্যাট ইজ এ কাউ। বাচ্চা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ওইটি কি, তখন তুমি কি বলবা? যে দ্যাট ইজ এ কাউ, কারণ কাউটি দূরে অবস্থান করছে এবং এটি সিঙ্গুলার, যার ফলে আমরা দ্যাট ইউজ করব। এরপর দেখো যে বলা হচ্ছে বহু বচন, দূরের যদি বহু বচন হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দোজ ইউজ করতে হবে। যেমন দোজ আর বয়েজ, ঠিক আছে। তাহলে বয়েজ কি? প্লুরাল, যে ওইগুলি হয় বালক, তাহলে অনেকগুলো বালককে বোঝাচ্ছে, যার ফলে আমরা দোজ ইউজ করেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে, শেষে আমরা প্লুরাল ইউজ করেছি। ঠিক, দোজ আর গার্লস, দোজ আর ম্যাঙ্গো ট্রিজ এক্সেট্রা। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে নিকটের ব্যক্তি বা বস্তু যদি কি হয় দিস এবং দিজ, দূরের হইলে দ্যাট অথবা দোজ, সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ ব্যবহার করব। থ্যাংক ইউ। এরপরে পরেরটাতে খেয়াল করো যে পূর্ববর্তী ক্লজ বা সেন্টেন্সে দুইটি নাউন উল্লেখ থাকলে, পূর্ববর্তী ক্লজ বা সেন্টেন্সে দুইটি নাউন উল্লেখ থাকলে তাহলে পরবর্তীটির জন্য দিস এবং পূর্ববর্তীটির জন্য আমরা দ্যাট ব্যবহার করব। আবারও বলছি, পরবর্তীটির জন্য দিস এবং পূর্ববর্তীটির জন্য দ্যাট বসে, কারণ পূর্ববর্তীটা তখন দূরে চলে যায়। খেয়াল করো, একটি এক্সাম্পল দেওয়া আছে এখানে, সুমন অ্যান্ড সাব্বির আর ফ্রেন্ডস। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন বন্ধুর কথা বলা হচ্ছে। প্রথমে আছে কে? প্রথমে হচ্ছে সুমন এবং দ্বিতীয়তে আছে কে? সাব্বির আর ফ্রেন্ডস। তাহলে এখানে খেয়াল করো যে পরবর্তীটির জন্য দিস, তাহলে এই সুমন এবং সাব্বির এই দুইজন ফ্রেন্ডের পরবর্তীতে কে আছে? সাব্বির আছে। তাহলে সাব্বিরের ক্ষেত্রে তুমি কি করবা? পরবর্তীটির জন্য দিস ব্যবহার করব। তাহলে আমরা খেয়াল করি যে দিস, তাহলে সাব্বির, অর্থাৎ এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে পরবর্তী সাব্বির, যার ফলে সাব্বিরের পরিবর্তে দিস ব্যবহার করেছি। ইজ আ ফুটবলার অ্যান্ড দ্যাট, এখানে দ্যাট মানে কি? যে পূর্ববর্তী, এই দুইটার মধ্যে প্রথমে যেটা আছে সেটাই পূর্ববর্তী, অর্থাৎ সুমন। তাহলে দ্যাট সুমন ইজ কে? এ ক্রিকেটার। তো আমরা যখন লিখব তখন ব্র্যাকেটে সাব্বির বা সুমন না লিখলে হবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। পরবর্তীটির জন্য দিস এবং পূর্ববর্তীটির জন্য দ্যাট, অর্থাৎ দিস ইজ এ ফুটবলার অ্যান্ড দ্যাট ইজ আ ক্রিকেটার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট নিয়ম, কোনো সেন্টেন্সে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার নাউনের দ্যাট অফ এবং প্লুরাল বোঝাতে দোজ অফ বসে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যখন আমরা একই জাতীয় কোনো নাউনকে বারবার ইউজ করি, সে বাক্যের সৌন্দর্য হারায় যায়, যার ফলে আমরা ওই নাউনের পরিবর্তে কী করব? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কী করব? যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে দ্যাট অফ, আর যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে দোজ অফ বসবে। যেমন দেখো, দ্য রাইজ অফ, এখানে সিঙ্গুলার, দ্য রাইজ অফ বরিশাল ইজ, এখানে ইজ আছে মানে কি? এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। ইজ বেটার দেন দ্যাট অফ দিনাজপুর, তাহলে এখানে দ্যাট অফ কি? দ্য রাইজ অফের পরিবর্তে বসছে এবং সিঙ্গুলার বোঝাচ্ছে। দেন দ্যাট অফ, আসলে
এই দ্যাট অফের মধ্যে কি আছে, দ্য রাইস অফ। কেউ যদি লিখতো, তোমরা যদি লেখো দ্য রাইস অফ বরিশাল ইজ বেটার দেন দ্য রাইস অফ দিনাজপুর, তাহলে সেই বাক্যটি শ্রুতিমধুর হবে না এবং গ্রামারের দিক থেকে সেটা সঠিক বলে গণ্য হবে না। যার ফলে আমরা কি করব, দেন দ্য রাইস অফ এর পরিবর্তে কি লিখবো আমরা, দ্যাট অফ দিনাজপুর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এখানে কিন্তু ম্যাঙ্গোস আছে বহু বচন, যার ফলে ভার্বটাও প্লুরাল হয়ে গেছে। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোজ অফ, কারণ প্লুরাল এর পরিবর্তে দোজ অফ বসে, তাহলে দ্য ম্যাঙ্গোস অফ এর পরিবর্তে কি বসলো, দোজ অফ রংপুর। ঠিক আছে, আবারও বলছি দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী প্লুরাল, এখানে যার ফলে এখানে কি করলাম, পরবর্তী অংশে দোজ অফ রাজশাহী দোজ অফ বসলো, অর্থাৎ ম্যাঙ্গোস অফ এর পরিবর্তে দোজ অফ, যেহেতু এটা বহু বচন আর এখানে ছিল এক বচন হলে দ্যাট অফ, আর প্লুরাল বা বহু বচন হলে দোজ অফ বসে। সো যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিপি ফর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন ইহারা সে, থিং, টেল ইত্যাদি ভার্বের পরে বসে। উদাহরণ দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট হি উইল মেক এ গুড রেজাল্ট, ডু ইউ থিঙ্ক দ্যাট হি উইল মেক এ গুড রেজাল্ট, তুমি কি মনে করো যে সে ভালো রেজাল্ট করবে। আই থিঙ্ক সো, এখানে সো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এই সোটি কি হয়েছে, দিস এবং দ্যাটের পরিবর্তে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আসলে কি হতে পারতো, আই থিঙ্ক দ্যাট, তাহলে দ্যাট না হয়ে আমরা কি লিখলাম, আই থিঙ্ক সো, তাহলে এই সোটা আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটি দিস বা দ্যাটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো ওয়ান্স পূর্ববর্তী নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার বোঝাতে ওয়ান এবং প্লুরাল বোঝাতে ওয়ান্স বসে। আবার বলছি, ওয়ান্স পূর্ববর্তী নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার বোঝাতে ওয়ান এবং প্লুরাল বোঝাতে ওয়ান্স বসে। আমরা এক্সাম্পল দেখব, দিস ইজ ইউর শার্ট, এই হয় তোমার শার্ট। এখানে কয়টি শার্ট দেখো, একটি শার্টকে বোঝাচ্ছে। ইট ইজ আ গুড ওয়ান, তাহলে এই ওয়ান দ্বারা আমরা শার্টটিকে বোঝাচ্ছি। এখানে যদি লিখতা যে ইট ইজ এ গুড শার্ট, তাহলে বাক্যটি শ্রুতিমধুর হতো না। যার ফলে আমরা কি করলাম, গুড শার্ট না লিখে কি করলাম, ইট ইজ এ গুড ওয়ান, অর্থাৎ এই ওয়ান কি করলো, এই শার্টটিকে নির্দেশ করছে। সো ওয়ান হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটি শার্ট সিঙ্গুলার নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, দ্য ম্যাঙ্গোস আর নট গুড, এই আমগুলোই কি ভালো নয়। আই ওয়ান্ট সাম গুড ওয়ান্স, এখানে দেখো ম্যাঙ্গোস আছে বহু বচন, যার ফলে আমরা কি করলাম, এই ম্যাঙ্গোস যে প্লুরাল নাউন আছে এর পরিবর্তে আমরা গুড ওয়ান্স লিখেছি, গুড ওয়ান্স। তাহলে কেউ যদি লেখে গুড ওয়ান সেটি ভুল হবে, কারণ ওয়ান সিঙ্গুলারকে নির্দেশ করে, বাট প্লুরালকে নির্দেশ করার জন্য অবভিয়াসলি আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ ওয়ান্স। সো I think that you have understood the rules of demonstrative pronoun, okay, and for more practice you must enjoy the video again and again, and if you have any problem you can ask me later, ঠিক আছে, by phone or in another way. However, now I am going to discuss another pronoun, distributive pronoun ব্যবহার করতে হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে স্বাতন্ত্র্য বাচক সর্বনাম, অর্থাৎ প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। সাপোজ একটি ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, তো ধরো যে এ বি সি ডি ই এফ জি এইচ ইত্যাদি। তো যখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করব তখন তোমাকে বুঝতে হবে যে এ কে আলাদা বোঝাচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এ আলাদা, বি ইন্ডিভিজুয়ালি আলাদা, সি আলাদা, ডি আলাদা, এই যে ইন্ডিভিজুয়ালকে একজন, যার ফলে বলা হচ্ছে যে এই এভরি বা ইচ যখন বসবে
এরপরে ভার্বটি হবে সিঙ্গুলার, কারণ একজনকে আলাদা করে বোঝাচ্ছে। এখানে দেখো যে ইচ অফ দ্য বয়েজ ইজ গিলটি বলা হচ্ছে, যে প্রত্যেকটি বালকই হয় দোষী, বালকগুলির প্রত্যেকে হয় দোষী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বয়েজ আছে, ইচ অফ দ্য বয়েজ, কিন্তু ভার্ব কিন্তু ইজ বসছে। তাহলে কেন হলো যে বালকগুলির প্রত্যেককে, অর্থাৎ আলাদা আলাদা করে বা ইন্ডিভিজুয়ালি পার্টিকুলারলি প্রত্যেককে সেপারেটলি বোঝানো হচ্ছে, যার ফলে আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়েছে। যেমন রহিম, করিম, জামাল, কালাম, এরপরে রহমান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখো যে রহিম যদি হয় তাহলে রহিমের সাথে ইজ বসবে, সুমন যদি হয় ইজ বসবে, সাব্বির যদি হয় ইজ বসবে, শরণ যদি হয় ইজ বসবে, যার ফলে বলা হচ্ছে বালকগুলির প্রত্যেককেই হয় দোষী, কিন্তু আলাদা আলাদা করে দোষী, যার ফলে ভার্ব ইজ বসলো। এরপর যেমন বলা হচ্ছে দ্য বয়েজ হ্যাভ গট 10 টাকা ইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ গট 10 টাকা ইচ, বালকগুলির প্রত্যেককেই 10 টাকা করে পেয়েছে। এখানে সাধারণত যখন সংখ্যাবাচক কোনো নাউনকে নির্দেশ করবে তখন ইচ সাধারণত সেই বাক্যের শেষে বসে। তাহলে বালকগুলির প্রত্যেকে অর্থাৎ আলাদা আলাদাভাবে 10 টাকা করে পেয়েছে। এখানে 20 জন যদি হয় প্রত্যেকেই 10 টাকা করে পেয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। আইদার দেখো দুইটি ব্যক্তি বা বস্তুর একটিকে অন্যটি হতে পৃথক করতে আমরা আইদার ব্যবহার করে থাকি, যে আইদার অফ দ্য টু বুকস ক্যান ক্যারি দিস কার্ট। বলা হচ্ছে যে এখানে দুইটি সার আছে, সারগুলির যে কোনো কি একটি কি করতে পারে, ক্যারি, ক্যান ক্যারি মানে কি যে পারে, ক্যারি কি বহন করতে পারে, দিস এই কার্ট মানে কি গরুর গাড়ি। যে দুইটি সার আছে, দুইটিকেই বোঝাচ্ছে না, আলাদা আলাদা করে যে কোনো একটিকে বোঝাচ্ছে, যে এইগুলির এই দুইটি সারের যে কোনো একটি কী করতে পারে, কার্টটিকে অর্থাৎ গরুর গাড়িটিকে বহন করতে পারে। নাইদার দুইটি ব্যক্তি বা বস্তুর কোনোটি নয়, এরূপ বুঝাতে আমরা নাইদার ইউজ করে থাকি, যে নাইদার অফ দ্য টু বয়েজ ইজ অনেস্ট, বালকগুলির কেউ অর্থাৎ দুইজন বালকের কেউ সৎ নয়। এখানে দেখো যে নাইদার অফ দ্য টু বয়েজ, তাহলে টু বয়েজ হইলে যেহেতু টু বয়েজ কি থার্ড পারসন প্লুরাল, তাহলে নিয়ম অনুসারে এখানে ভার্ব কিন্তু আর হওয়ার কথা, অর্থাৎ আর হওয়ার কথা, যে টু বয়েজ আর হওয়ার কথা, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হয়ে গেল ইজ সিঙ্গুলার। কেন? কারণ দুইজন যে বালক আছে, যদি বালকগুলির এ কে ধরি এবং বি যদি ধরি তাহলে এও অনেস্ট নয় আবার বিও অনেস্ট নয়, দুইজনকে সেপারেটলি বোঝানো হচ্ছে। তাহলে যদি এ অনেস্ট না হয় তাহলে এ হইলে তার সাথে কি হবে ইজ, আবার যদি বি হয় আলাদাভাবে তাহলে বি কি থার্ড পারসন সিঙ্গুলার, যার ফলে সেটির সাথে ইজ বসলো। আশা করি বুঝতে পেরেছ। এরপর যে আমি আরেকটা আলোচনা করতেছি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন এটাকে বলা হচ্ছে পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। রিসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম, দুই বা ততোধিক ব্যক্তির পরস্পরকে বোঝাতে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে থাকি। এখানে উল্লেখ করা আছে যে দুইজনের মধ্যে বোঝাতে, দুইজনের মধ্যে অর্থাৎ দুইজন যদি হয় তাহলে যখন আমরা লিখবো বা কোনো কিছু কথা বলবো, দুইজনের মধ্যে যদি হয় ইচ আদার, দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাইলে ইচ আদার বসে। যেমন রুমা অ্যান্ড সুমা আর টু সিস্টার্স, তা আমরা দেখতে পাচ্ছি রুমা এবং সুমা দুইজন হয় কি দুই বোন। দে, তাহলে রুমা এবং সুমা কি দে হয়ে গেল, দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। তাহলে রুমা সুমা যেহেতু দুইজন, তাহলে দুইজনের মধ্যে যে সম্পর্ককে বোঝাচ্ছ সেই জন্য তোমাকে কি ইউজ করতে হবে ইচ আদার। আমরা কখনো কখনো ভুলে ওয়ান অ্যানাদার ইউজ করে থাকি, বাট গ্রামারের দিক থেকে দিস ইজ রং ইউজ। সো ইউ হ্যাভ টু ইউজ হোয়াট, ইউ হ্যাভ টু ইউজ ইচ আদার বিটুইন কি, বিটুইন দ্য রিলেশন অফ টু পার্সনস। দেন দুইয়ের অধিক, or that means if the subjects are more than two then we have to use one another. দুইয়ের অধিক হইলে one another বসে। There are 50 students in science, অর্থাৎ বলা হচ্ছে যে সায়েন্স কি বিজ্ঞান শাখায় কি আছে 50 জন স্টুডেন্ট আছে, তাহলে 50 জন কি অবশ্যই
দুইয়ের অধিক। তাহলে দেখো যে দে হেল্প ওয়ান অ্যানাদার, তাহলে যেহেতু 50 দুইয়ের অধিক, সো তোমাকে অবশ্যই ওয়ান অ্যানাদার ইউজ করতে হবে। এখানে যদি কেউ লেখে যে দে হেল্প ইচ আদার, তাহলে সেটি কিন্তু ভুল বলে গণ্য হবে। সো আমরা মনে রাখবো যে রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে দুইজন হলে বা দুইজনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক হয়, সেই ক্ষেত্রে ইচ আদার দুইয়ের অধিক যদি হয় তাহলে ওয়ান অ্যানাদার ব্যবহার করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা পরেরটাতে যাচ্ছি এই পর্যায়ে। থ্যাংক ইউ। আছে বাট সে বইটা অবশ্যই অনির্দিষ্ট একটা বই, কোনো নির্দিষ্ট বইকে বোঝানো হচ্ছে না। আর একটা কথা, যেখানে নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা ওয়ান ইউজ করেছি, অর্থাৎ গিভ মি দ্য নিউ, এখানে যেমন আছে ওল্ড বুক, এখানে নিউ বুক হতো, বাট আমরা বুকটা না লিখে ওয়ান লিখেছি। সো এই ওয়ানটা কী করছে, এই বুক নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা কি করেছি, ওয়ান ইউজ করেছি এখানে। সো এই ওয়ানটা হচ্ছে এখানে ইনডিফিনিট প্রোনাউন। আবার দেখো যে দিজ আর ওল্ড বুকস, অর্থাৎ এখানে বুকস আছে, ওল্ড বুকস, এই বইগুলি হয় পুরাতন। সো এখানে বুকসটা কি প্লুরাল অর্থে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি গিভ মি দ্য নিউ ওয়ান্স, যে আমাকে নতুন কিছু বই দাও। তাহলে একটা বিষয় খেয়াল করো যে যদি বই, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার ছিল, সিঙ্গুলার কিছুর পরিবর্তে আমরা কি করব, ওয়ান ইউজ করব। আর যদি কি হয় যে এটা যদি বহু বচন হয় অর্থাৎ প্লুরাল হয়, যেমন বুকস আছে, তাহলে অবশ্যই ওয়ানের প্লুরাল ইউজ করতে হবে, ওয়ান্স, ONES দিতে হবে তখন, অর্থাৎ সিঙ্গুলার হলে ওয়ান এবং প্লুরাল হলে কি হবে, ওয়ান্স হবে। যেমন ওল্ড বুকস, এই বুকসের পরিবর্তে আমরা ওয়ান্স ইউজ করেছি, এখানে প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। পরের একটা ব্যবহার দেখো, বলা হচ্ছে যে ওয়ান অফ, ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন। আবারও দেখো ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন প্লাস কি ভার্ব সিঙ্গুলার হয়। আবারও বলছি ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন প্লাস কি হবে, ভার্বটি হবে সিঙ্গুলার। আমরা এক্সাম্পল দেখি একটা, তাহলে আশা করছি যে এটা বুঝতে পারবা ঠিকভাবে। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে ওয়ান অফ আছে এখানে প্লাস প্লুরাল নাউন, দেখো যে প্লুরাল নাউন, দ্য বয়েজটা কি প্লুরাল, দ্য বয়েজ, ঠিক আছে, প্লাস ভার্ব হবে সিঙ্গুলার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ, সো এটা কি ভার্ব এবং কি ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব। অনেক সময় দেখা যায় যে ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে বয়েজের সাথে কেউ আর লিখেছে অথবা ওয়ার লিখেছে। সো এটা গ্রামারের দিক থেকে অবশ্যই একটা মিস্টেক। সো আপনাকে মনে রাখতে হবে যখন ওয়ান অফ থাকবে তখন কি হবে, নাউন বা প্রোনাউনটা হবে বহু বচন, বাট কি হবে, ভার্ব হবে এক বচন। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ, নিয়ম অনুসারে ওয়াজ বসলো, ওয়াজ প্রেজেন্ট। তো আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপরে দেখো যে ইনডিফিনিট প্রোনাউন হিসেবে নান এর ব্যবহার। তাহলে নান এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, নট প্লাস ওয়ান সমান সমান নান, নট প্লাস ওয়ান। তাহলে বলা হচ্ছে যে যেমন খেয়াল করো যে নান ইজ অথবা আর হ্যাপি ইন দিস ওয়ার্ড, তাহলে কাউন্টেবল, কাউন্টেবল নাউন বোঝাতে কি হবে, যে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কে বোঝাতে নান বসে, ঠিক আছে। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই নান ইজ, আর যদি প্লুরাল কাউকে বুঝাও তাহলে কি হবে, নান আর, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নান সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে দেখো বলা হচ্ছে যে ইজ দেয়ার এনি সল্ট ইন দ্য পট, নো দেয়ার ইজ নান। এখানে আমরা দেখতে পাচ্ছি নান আনকাউন্টেবল নাউনকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে পটে কি লবণ আছে, পটে কি কোনো লবণ আছে, নো দেয়ার ইজ নান। তাহলে অবশ্যই এটা আনকাউন্টেবল নাউন এবং বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ লবণকে বোঝাচ্ছে, যেখানে কোনো লবণ নেই, ঠিক আছে। এরপর দেখো সাম, ইহা সর্বদাই প্লুরাল ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সর্বদাই প্লুরাল ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন সাম অফ হিজ বুকস আর নিউ অ্যান্ড সাম আর ওল্ড, সাম অফ হিজ বুকস আর নিউ অ্যান্ড সাম আর ওল্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম ইহা সর্বদাই প্লুরাল ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করতে হয়। তাহলে খেয়াল করো যে সাম অফ হিজ বুকস আছে কিন্তু, তাহলে হিজ বুকস কি অবশ্যই বহু বচন। তাহলে আর নিউ অ্যান্ড সাম আর ওল্ড, যে তার কিছু বইগুলি হয় নতুন এবং কিছু বইগুলি হয় পুরাতন, তাহলে এখানে অবশ্যই বহু বচনকে বোঝাচ্ছে, ঠিক আছে।
এরপর দেখো শেষে আরেকটা দেখবো আমরা আদার্সের নিয়ম, বস্তু বা স্থানের পরিবর্তে না বসে শুধু ব্যক্তির পরিবর্তে কি আদার্স বসে, যে ম্যান ক্যান নট লিভ, মানুষ বাঁচতে পারে না উইদাউট আদার্স হেল্প। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আদার্স মানে কি অবশ্যই ব্যক্তিকে বোঝাচ্ছে, যে মানুষ বাঁচতে পারে না অন্য মানুষের বা অন্য কারোর সাহায্য ছাড়া। সো এখানে আদার্স দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো বস্তু বা স্থানকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে না। সো আমরা ইনডিফিনিট প্রোনাউন এই পর্যায়ে শেষ করে দিলাম। আপনারা আরও বেশি বোঝার জন্য অবশ্যই পরবর্তীতে আমরা আলোচনা করব, এবং আপনারা বই যে আছে বাসায় এগুলি থেকে রুলস দেখতে পারেন। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে অন্য একটি প্রোনাউনে নিয়ে যাব।